সালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ইনভেস্টমেন্ট মেন্টর কবির পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের এই এপিসোড খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে আজকে বুঝবো কিভাবে একজন স্মার্ট ইনভেস্টর ফিনান্সিয়াল স্টেটমেন্টস রিড করবেন, আর কেন শুধু প্রফিট দেখে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া খুবই একজন স্মার্ট ইনভেস্টরের জন্য রিস্কি হতে পারে। তো কবির ভাই, আজকের এপিসোডে আপনাকে স্বাগত। সো দর্শকবৃন্দ, লেটস গেট স্টার্টেড। কবির ভাই, আজকে আপনার কাছে এই এপিসোডের প্রথম যে প্রশ্নটি রাখতে যাচ্ছি সেটি হচ্ছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস শুরু করার সময় আমরা ইনকাম স্টেটমেন্ট দিয়েই শুরু করি, এর কারণ কি? ধন্যবাদ নোমান। শুরুতে আমাদের দুই চ্যানেলের দর্শকদেরকে আমাদের আজকের পডকাস্ট 5-এ স্বাগতম জানাচ্ছি। আজকের পডকাস্টটি মূলত কিভাবে আপনি একজন প্রফেশনালসের মতো ফিনান্সিয়াল স্টেটমেন্ট পড়তে পারবেন এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন্টারপ্রেট করতে পারবেন, এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করছি। আশা করছি আজকের পডকাস্ট থেকে আমাদের দুই চ্যানেলের দর্শকরা অনেক কিছু জানতে পারবেন। এখন আসি আপনার প্রথম প্রশ্নে। দেখেন, ইনকাম স্টেটমেন্ট বেসিক্যালি একটা কোম্পানির পারফরমেন্স স্টোরিটা বলে দেয়। ইনকাম স্টেটমেন্ট দেখে বোঝা যায় কোম্পানিটা অ্যাকচুয়ালি ব্যবসা করে কত টাকা আয় করছে, সেই আয় কোথা থেকে আসছে, আর বছর বা কোয়ার্টার শেষে কতটা প্রফিট তারা রাখতে পারছে। ইনভেস্টর হিসাবে আপনি যদি ফার্স্ট স্টেপে এই স্টেটমেন্টটা না বোঝেন, তাহলে আপনি বেসিক্যালি কোম্পানির স্টোরিটা না বুঝেই ডিসিশন নিচ্ছেন। সেই জন্য ইনকাম স্টেটমেন্ট সবসময় এন্ট্রি পয়েন্ট হিসাবে ধরতে হবে, কারণ এটা ওভারঅল বিজনেস অ্যাক্টিভিটির ফ্লো পরিষ্কার করে আপনাকে দেখিয়ে দিবে। আচ্ছা, এখন তাহলে আপনার কাছে জানতে চাইবো, রেভিনিউ গ্রোথ দেখলে সবাই এক্সাইটেড হয়ে যায়, কিন্তু হেলদি রেভিনিউ গ্রোথ আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? রেভিনিউ গ্রোথ আসলেই এক্সাইটিং লাগে, কারণ নাম্বারগুলো আপে গেলে আমরা মনে করি কোম্পানিটা স্ট্রং, কিন্তু স্মার্ট ইনভেস্টর এখানে গভীরভাবে চিন্তা করেন। হেলদি রেভিনিউ গ্রোথ মানে শুধু সেলস বেড়ে যাওয়া নয়, বরং সেটা হতে হবে কনসিস্টেন্ট এবং রিয়েল মার্কেট ডিমান্ড থেকে। মানে রেভিনিউ গ্রোথটা রিয়েল মার্কেটের ডিমান্ড থেকে আসতে হবে। সেলসের গ্রোথ অনেক সময় আপনি প্রোডাক্টের দাম বাড়িয়েও দেখাইতে পারেন, কিন্তু আমাদের দরকার ভলিউম গ্রোথ হচ্ছে কিনা এটাও চেক করা। শুধু রেভিনিউ গ্রোথ দেখলে হবে না, ভলিউম সহ রেভিনিউ গ্রোথ হয়েছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। যদি কোনো কোয়ার্টারে রেভিনিউ হঠাৎ করে স্পাইক হয় কিন্তু পরে আবার সেটা ড্রপ করে, তাহলে সেটা সাস্টেইনেবল নয়। একটি ভালো কোম্পানি স্লো বাট স্টেডি রূপে তার রেভিনিউ একটু একটু করে গ্রো করে এবং লং রানে বা লং টার্মে এই কোম্পানি তার গ্রোথ স্টেবল রাখতে পারে। এটাই ভালো কোম্পানির পরিচয়। সো শুধুমাত্র এক কোয়ার্টারে বা এক বছরের রেভিনিউ এর স্পাইক দেখে আমাদের এক্সাইটেড হওয়ার কিছু নাই। আমাদেরকে আসলে দেখতে হবে গত 4-5 বছর ধরে তারা স্টেবল ওয়েতে স্টেডি রেটে ঠিকঠাক মতো গ্রো করতে পারছে কিনা এবং এই গ্রোথটা অর্গানিক কিনা, এটা আর্টিফিশিয়াল কিনা, ওটাও আমাকে ভাবতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন, তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে, তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে
সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে রেভিনিউ কি ম্যানিপুলেট করা সম্ভব? হ্যাঁ, আনফরচুনেটলি রেভিনিউকে ম্যানিপুলেট করা পসিবল। অনেক সময় কোম্পানিগুলো অ্যাকাউন্টিং টাইমিং অ্যাডজাস্ট করে রেভিনিউকে আর্টিফিশিয়ালি বাড়িয়ে দেখাতে পারে। যেমন কিছু সেলস আগেই বুক করা বা বিগ ওয়ান টাইম ডিল দেখানো, যেগুলো আসলে রিপিটেবল নয়। এই কারণে রেভিনিউ নাম্বার দেখে ইমপ্রেসড হওয়া ডেঞ্জারাস। আপনাকে সবসময় দেখতে হবে রেভিনিউয়ের পিছনে অ্যাকচুয়াল বিজনেস অ্যাক্টিভিটি ঠিকঠাক আছে কিনা। এখন আপনার কাছে জানতে চাইবো, ইপিএস দেখে অনেক ইনভেস্টর ডিসিশন নিয়ে থাকেন, এটা কি ইনভেস্টমেন্টের জন্য সেফ ইন্ডিকেটর? ইপিএস বা আর্নিংস পার শেয়ার অবশ্যই ইউজফুল, কিন্তু এককভাবে শুধুমাত্র ইপিএস খুবই মিসলিডিং হতে পারে। কারণ ইপিএস অনেক সময় অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট বা নন ক্যাশ আইটেম দিয়ে ইনফ্লেট করা যায়। তাই আপনি যদি শুধু ইপিএস দেখে ইনভেস্ট করেন, তাহলে আপনি আসলে সারফেস লেভেল নাম্বার দেখছেন, বিজনেসের রিয়ালিটি দেখছেন না। এজন্যই ইপিএসকে সবসময় কোম্পানির ক্যাশ ফ্লো আর রেভিনিউয়ের কোয়ালিটির সাথে ক্রস চেক করে নেবেন। আচ্ছা কবির ভাই, আমরা জানি ক্যাশ ফ্লো ইজ কিং। এখন ক্যাশ ফ্লো নিয়ে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, একটি প্রতিষ্ঠানের প্রফিট থাকলেও ক্যাশ ফ্লো যদি উইক থাকে, তাহলে সেটা প্রবলেম কেন হবে? ক্যাশ ফ্লোর বিষয়টা খুবই জরুরি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। প্রফিট বেসিক্যালি অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে আসে, কিন্তু ক্যাশ ফ্লো হলো অ্যাকচুয়াল ক্যাশ মুভমেন্ট। অনেক কোম্পানি পেপার প্রফিট শো করে, কিন্তু রিয়েল ক্যাশ কোম্পানিতে আসে না। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোম্পানি প্রফিট দেখাচ্ছে, কিন্তু তার বিলস পে করতে পারছে না। অর্থাৎ বিভিন্ন প্রকার ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং করে প্রফিট দেখিয়েছে, কিন্তু বিজনেসের সার্ভাইভাল ডিপেন্ড করে ক্যাশের উপরে। কোম্পানি যদি ব্যবসা করে ক্যাশ জেনারেট করতে না পারে, তাহলে অ্যাকাউন্টিং প্রফিট দিয়ে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। এই জন্যই ক্যাশ ফ্লো খুবই জরুরি জিনিস, আপনাকে এটা ভালো করে বুঝতে হবে। সো কবির ভাই, ক্যাশ ফ্লো ইজ কিং এটা কেন বলা হয়? ওই তো একটু আগে যেটা বললাম, ক্যাশ ফ্লোকে কিং বলা হয় কারণ ক্যাশ ফ্লোই বলতে পারে কোম্পানি রিয়েল লাইফে সার্ভাইভ করতে পারবে কিনা। এটা আপনাকে দেখিয়ে দেবে কোম্পানির হাতে রিয়েল টাকা আছে কিনা, কোম্পানি তার অপারেশনস ঠিকমতো চালাতে পারছে কিনা, আর ফিউচার এক্সপানশন করতে পারবে কিনা। একজন ইনভেস্টর হিসাবে আপনাকে বুঝতে হবে ক্যাশ ফ্লোটাই হচ্ছে রিয়েল ট্রুথ, আর প্রফিট হচ্ছে জাস্ট একটা গল্প। আচ্ছা কবির ভাই, ফ্রি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তো কোথাও ডিরেক্ট এই হেডে কিছু পাওয়া যায় না, তাহলে এই ফ্রি ক্যাশ ফ্লো আসলে কি? একটা কোম্পানি একটা পিরিয়ডে, অর্থাৎ কোয়ার্টারলি অথবা ইয়ারলি, কোম্পানিটা তার সব ধরনের প্রয়োজনীয় বিজনেস এক্সপেন্সেস এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার পর যে টাকা কোম্পানির হাতে থাকে, সেটাই হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাবেন, নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বিয়োগ করে যেটা পাবেন, সেটাই হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। আরো সহজভাবে বলার চেষ্টা করছি। ধরেন কোম্পানি তার ফ্যাক্টরিটি চালালো, মেইনটেনেন্স করলো, ভবিষ্যৎ গ্রোথের জন্য ইনভেস্ট করলো, সবকিছু করার পর যদি টাকা বেঁচে যায়, সেটাই হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাকা থেকেই কোম্পানি ডিভিডেন্ড দেয়, ডেট কমায় বা ফিউচারে আরো গ্রো করে। বাফেট শুধুমাত্র সেই কোম্পানিগুলো দেখেন যারা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে। আপনি যদি ভ্যালু কোম্পানি চিনতে চান, ভ্যালু ইনভেস্টর হতে চান, তাহলে ফ্রি ক্যাশ ফ্লো তৈরি করতে পারে এরকম কোম্পানি আপনাকে খুঁজে বের করতে হবে, এবং আপনার ওয়াচ লিস্টে শুধুমাত্র এই ধরনের কোম্পানি রাখতে হবে যারা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে। আচ্ছা, এখন তাহলে আপনার কাছে জানতে চাইবো যে অনেক বিনিয়োগকারী ডিভিডেন্ডকে অনেক গুরুত্ব দিয়ে থাকেন। এখন আমাদেরকে একটু বলবেন যে হাই ডিভিডেন্ড দেখে কোনো ইকুইটি বাই করা কি সেফ? সব সময় না। অনেক ইনভেস্টর ভাবেন হাই ডিভিডেন্ড মানেই সেফ ইনভেস্টমেন্ট, কিন্তু রিয়েলিটি অনেক ডিফারেন্ট।
তেল কোম্পানিগুলোর দিকে তাকালেই বিষয়টা অনুধাবন করা যায়। কিন্তু কিছু কোম্পানি ডিক্লাইনিং বিজনেস ট্রেন্ডের মধ্যেও হাই ডিভিডেন্ড মেইনটেইন করে। এটা তারা করে ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। কিন্তু সমস্যা হয় তখন যখন আর্নিংস অনেকটাই কমে যায়। এই সিচুয়েশনে কোম্পানি ইভেনচুয়ালি ডিভিডেন্ড কাট করতে বাধ্য হয়, আর তখনই স্টক প্রাইস হেভিলি ফল করে। এই বছর কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির দিকে তাকালে বিষয়টা আপনি টের পেতে পারেন। একজন নতুন বিনিয়োগকারীর জন্য ব্যালেন্স শিটে কি কি রেড ফ্ল্যাগ তার দেখা উচিত? ব্যালেন্স শিট বেসিক্যালি কোম্পানির ফিনান্সিয়াল হেলথের একটা স্ন্যাপশট। এখানে যদি দেখেন ডেট খুব দ্রুত বাড়ছে কিন্তু ক্যাশ ফ্লো সাপোর্ট করছে না, তাহলে সেটা একটা বড় ওয়ার্নিং সাইন। অন্যদিকে যদি দেখেন কোম্পানির রিসিভেবলস দিনে দিনে বেড়ে যাচ্ছে, মানে কোম্পানি সেলস করছে কিন্তু ক্যাশ কালেক্ট করতে পারছে না, সেটাও একটা ওয়ার্নিং সাইন। ব্যালেন্স শিট দেখলে আপনি বুঝতে পারবেন কোম্পানিটা ফিনান্সিয়ালি স্টেবল নাকি চাপে পড়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা কবির ভাই, এখন আপনার কাছে ডেটের বিষয়ে জানতে চাইব। একটি কোম্পানিতে ডেট থাকা কি সবসময়ই খারাপ? না, ডেট সবসময় খারাপ না। কোনো কোম্পানির ক্যাশ ফ্লো যদি স্ট্রং হয় তাহলে ডেট সেই কোম্পানির জন্য লিভারেজ হিসাবে কাজ করবে। কিন্তু কোম্পানির ক্যাশ ফ্লো যদি দুর্বল হয় তাহলে ডেট সেই কোম্পানির জন্য বিপদ ডেকে আনবে। অনেক স্ট্রং কোম্পানি ডেট ব্যবহার করে গ্রোথ অ্যাচিভ করেছে বা করতে পারবে। প্রবলেম তখন হয় যখন ডেট রিপে করার ক্যাপাসিটি থাকে না। এখন আপনার কাছে জানতে চাইব যে ফার্মাসিউটিক্যালস সেক্টরের একটি প্রতিষ্ঠান এবং ব্যাংকিং বা ফিনান্সিয়াল সেক্টরের একটি প্রতিষ্ঠানের যে অ্যানালাইসিস, এগুলো কি একই উপায়ে করা যায় কিনা? না, একদমই না। কারণ দুই সেক্টরের বিজনেস মডেল কমপ্লিটলি ডিফারেন্ট। ব্যাংকিং সেক্টর মূলত মানি হ্যান্ডলিং বিজনেস, যেখানে লিভারেজ প্রাকৃতিকভাবেই অনেক হাই থাকে। অন্যদিকে ফার্মা হলো প্রোডাকশন বেসড বিজনেস, যেখানে ম্যানুফ্যাকচারিং এফিসিয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে এই দুই সেক্টরের জন্য একই রেশিও ব্যবহার করলেও ইন্টারপ্রিটেশন আলাদা হতে হবে। অর্থাৎ ব্যাংক আর ফার্মাকে আলাদা আলাদা রেশিও দিয়ে দেখতে হবে, কারণ তাদের ব্যবসায়ের ধরন আলাদা। একজন বিগিনার ইনভেস্টরের কোন 5টি রেশিও তার শিখা উচিত বলে আপনি মনে করেন? ইনভেস্টর হিসাবে আপনি যদি স্ট্রং বেস বিল্ড করতে চান তাহলে কিছু কোর রেশিও সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন পি রেশিও, এটা বোঝাবে স্টকটি কেনার জন্য আপনি কি প্রিমিয়াম দিচ্ছেন নাকি আর্নিংসের তুলনায় ডিসকাউন্টে কিনছেন। পি রেশিও কম থাকা ভালো সাধারণত। আবার আরওই দেখাবে কোম্পানি কত এফিশিয়েন্টলি শেয়ার হোল্ডারদের টাকা ব্যবহার করছে, এটা যত বেশি হবে ততই ভালো। ডেট টু ইকুইটি রেশিও বোঝাবে কোম্পানির ফিনান্সিয়াল রিস্কের লেভেলটা কেমন, এটা যত কম হবে ততই ভালো। কারেন্ট রেশিও দেখায় কোম্পানির শর্ট টার্ম স্ট্যাবিলিটি আছে কিনা। আর প্রফিট মার্জিন বলে কোম্পানি কতটা এফিশিয়েন্টলি প্রফিট জেনারেট করছে, এটা যত বেশি হবে ততই ভালো। এই 5টা রেশিও বুঝলে আপনি বেসিক লেভেল অ্যানালাইসিস কমফোর্টের সাথে করতে পারবেন। তাই আমি সাজেস্ট করব যারা নতুন তারা অবশ্যই এই রেশিওগুলো ভালো করে
জেনে বুঝে নেক, এগুলোর ইন্টারপ্রিটেশন ভালো করে বুঝে নেক এবং প্র্যাকটিক্যালি এগুলো ব্যবহার করে কিভাবে ভালো কোম্পানি এবং খারাপ কোম্পানির মধ্যে পার্থক্য করা যায় এই বিষয়গুলো তারা জেনে নিক। যদি এই কাজটা তারা করতে পারেন তাহলে আপনি বলতে পারবেন যে বেসিক লেভেলের অ্যানালিস্ট তারা অলরেডি হয়ে গেছে। একজন বিগিনার ইনভেস্টর সবচেয়ে বড় মিস্টেক কি করে থাকেন? নতুনদের সবচেয়ে কমন মিস্টেক হলো তারা স্টক প্রাইস দেখে ইমোশনাল ডিসিশন নেয়। অনেকেই ভাবে একটা শেয়ারের দাম বাড়ছে, আরো বাড়বে, তার মানে কিনতে হবে। কিন্তু তারা বিজনেসটির ফান্ডামেন্টালস ঠিকভাবে বুঝতে চায় না বা বোঝে না। সবসময় মনে রাখবেন, মার্কেট নয়েজের উপর ভিত্তি করে ডিসিশন নিলে লং টার্মে লস হবেই, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আর এই মার্কেট নয়েজ বলতে আমি বোঝাচ্ছি নিউজের ব্যাপারটা, যে নিউজ শুনে আপনি যদি শেয়ার কিনেন, অনুমান দিয়ে যদি শেয়ার কিনেন, সবাই বলছে এই শেয়ারের দাম বাড়বে, এই কারণে যদি শেয়ার কিনেন, অথচ ওই কোম্পানির ফান্ডামেন্টালস সম্পর্কে কোনো প্রকার আলোচনা বা তলিয়ে দেখলেন না, তাহলে লং টার্মে আপনি অবশ্যই লসে পড়বেন। তাই নতুনদের উচিত কোম্পানির দাম দেখে, দাম বাড়তি দেখে, দাম বেড়ে যাচ্ছে, নিউজ আসছে, এই ধরনের বিষয়গুলো না দেখে একটু অ্যানালাইসিস করে ভালো কোম্পানি কেনা, ধীরে ধীরে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আরো জ্ঞান আহরণ করা, তারপরে একটা সময় গিয়ে উনি মার্কেটে ভালো প্রফিটেবল হতে পারবেন। এখন আপনার কাছে এই বিষয়ে ডিএসসি মার্কেট থেকে রিয়েল ইনসাইট জানতে চাইব, যদি এই ব্যাপারে আমাদেরকে একটু বলতেন। দেখেন, ডিএসসিতে অনেক কোম্পানি আছে যারা প্রফিট শো করে কিন্তু তাদের ক্যাশ ফ্লো খুবই দুর্বল। এখানে আসলে সরাসরি নাম বলতে চাচ্ছি না, বাট যারা মার্কেটে আছেন, যারা একটু টুকটাক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন, তারা অলরেডি বুঝে গেছেন আমি কোন কোম্পানিগুলোর কথা বলি। প্রতি বছরই এরকম ৩-৪টা কোম্পানি আপনি দেখলে খুঁজে পাবেন যে তারা প্রচুর পরিমাণে ইপিএস শো করছে কিন্তু ক্যাশ ফ্লো খুবই দুর্বল বিধায় বছর শেষে তারা জেড কোম্পানিতে চলে যাচ্ছে। অর্থাৎ 10 টাকা, 12 টাকা, 8 টাকা ইপিএস থাকা সত্ত্বেও একটা কোম্পানি জেডে যেতে পারে। কারণ কি? তারা ডিভিডেন্ড দেয় নাই। কেন ডিভিডেন্ড দেয় নাই? কারণ তাদের ক্যাশ ফ্লো জেনারেট হয় নাই, তাহলে ইপিএসটা তারা ফ্যাব্রিকেট করেছে, এটি বাস্তবতা। এরকম অনেক কোম্পানি ডিএসসিতে আছে যারা দিনের পর দিন বিভিন্নভাবে ম্যানুপুলেশন করছে। এই কোম্পানিগুলোর ইপিএস এর দিকে যদি আপনি তাকান, দেখতে খুবই ভালো লাগবে, কিন্তু ডিপ অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন আন্ডারলাইং বিজনেসটা খুবই খারাপ। ইনভেস্টর হিসাবে আপনার এরকম মাইন্ডসেট হওয়া উচিত, আপনি প্রফিট দেখে ইমপ্রেসড হবেন না, আপনি ক্যাশ ফ্লো এবং কোম্পানির সাস্টেইনেবিলিটি দেখে বিচার বিশ্লেষণ করবেন। এই মাইন্ডসেট নিয়েই ক্যাপিটাল মার্কেটে আপনাকে থাকতে হবে, তা না হলে আপনি দীর্ঘদিন সার্ভাইভ করতে পারবেন না। আর আমাদের মার্কেটে এরকম অনেক কোম্পানি আছে যারা ইনকাম স্টেটমেন্টে ফ্যাব্রিকেশন করে শেয়ারের দাম 10 টাকা থেকে 100 টাকায় নিয়ে যায় এবং সাধারণ বিনিয়োগকারী এই 100 টাকায় বিজনেসটাকে লুক্রেটিভ মনে করে শুধুমাত্র পি রেশিও এবং ইপিএস দেখে এবং নিউজ, এই তিনটা জিনিস দেখে তারা মনে করে 100 টাকাতেও এই কোম্পানিটা লুক্রেটিভ, কিন্তু বাস্তবতা হলো ওখান থেকেই কোম্পানিটা নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে পড়ে যায়, দাম হেভিলি ফল করে এবং যে লোকটা 10 টাকার জিনিস 100 টাকায় কিনলো, ইপিএস, পি রেশিও এবং নিউজের উপর বেস করে উনি সারা জীবনের জন্য এই স্টকে আটকে গেল এবং উনি ক্ষতিগ্রস্ত হলো। আপনাকে এই বিষয়টা থেকে মার্কেটে সাবধান থাকতে হবে। কবির ভাই, আজকের এপিসোডে আপনার কাছে সবার শেষে জানতে চাইছি, আজকের এপিসোডের উপর নির্ভর করে আপনি ফাইনাল অ্যাডভাইস কি দিবেন? দেখেন, ইনভেস্টর হওয়া মানে শুধু শেয়ার কেনা না, একটা কোম্পানি অ্যাকচুয়ালি কিভাবে মানি মেক করে এই বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে। আর এর জন্য আপনাকে স্কিল অর্জন করতে হবে। আপনি যদি বিজনেস বুঝতে পারেন তাহলে স্টক মার্কেট আপনার জন্য সহজ হয়ে যাবে, নইলে লস অবধারিত। তাই না জেনে না বুঝে এই মার্কেটে পা রাখা ঠিক হবে না। সো দর্শকবৃন্দ, আজকের এপিসোড এই পর্যন্তই। আজকের এপিসোড থেকে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে আইএমকে ফিনটেক স্কুল এবং ইনভেস্টমেন্ট মেন্টর কবির এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।